স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজাবাসীর প্রতি সংহতি জানাতে রাজধানী ঢাকা যেন এক টুকরো ফিলিস্তিন। জনসমুদ্রে পরিণত হয় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। মিছিলে স্লোগানে উত্তাল জনতার প্রাণে, তীব্র হয় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের গণহত্যার বিচার, মুসলিম বিশ্বকে ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা সহ 5 দফা দাবি জানিয়ে শেষ হয় মার্চ ফর গাজা কর্মসূচি। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানালো ঐক্যবদ্ধ বাংলাদেশ। দলমত নির্বিশেষে গাজাতে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজপথে নেমে আসলো নানা শ্রেণী পেশার মানুষ। মার্চ ফর গাজা কর্মসূচি ঘিরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ যেন নতুন প্রাণের উন্মাদনা। একদিকে অসহায় নিরুপায় ফিলিস্তিনিদের প্রতি সীমাহীন সংহতি ও ভালোবাসা, বিপরীতে তীব্র ঘৃণা জানানো হয়েছে নিষ্ঠুর বর্বর গণহত্যাকারী ইসরায়েলের প্রতি। শনিবার সকালের পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে লাখ লাখ মানুষ আসতে থাকেন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বলা যায় দেশের সব সড়ক যেন মিশেছে ব্যস্ত নগরের এই মোহনায়। ক্রিয়াশীল সব রাজনৈতিক দলের সরব উপস্থিতির কারণে ভিন্ন মাত্রা পেয়েছে মার্চ ফর গাজা কর্মসূচি। সৃষ্টি করেছে ঐক্যবদ্ধ বাংলাদেশের নতুন দৃষ্টান্ত। বিএনপি, জামাত, এনসিপি, হেফাজত, খেলাফত, চরমোনাই, বামপন্থী, ডানপন্থী সবাই মিলে সংহতি জানিয়েছে যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীর প্রতি। লাখ লাখ জনতা মিলে পরিষ্কার বার্তা দিয়েছে দ্রুত ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে হবে, নিশ্চিত করতে হবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র। বিশাল এই গণজমায়েতে একেবারেই সংক্ষিপ্ত বক্তব্য দেন বিশ্বের অন্যতম ইসলামিক চিন্তাবিদ ও আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারি। এ সময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেছেন, মাতিয়ে রেখেছেন পুরো সোহরাওয়ার্দী উদ্যান। Free, free Palestine from the river to the sea. Palestine will be free. জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে সবারই হাঁসফাঁস অবস্থা, কিন্তু ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে শৃঙ্খলা যেন ছিল বেশ। সংগঠনের নিজস্ব স্বেচ্ছাসেবীর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় অবস্থান ছিল। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এই সংগঠনের ব্যানারে 5 দফা দাবি ঘোষণা পাঠ করেন সাংবাদিক মাহমুদুর রহমান। এ সময় অবিলম্বে গাজাতে ফিলিস্তিনি আগ্রাসন বন্ধের আহ্বান জানান তিনি। অসহায় ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া ও মোনাজাত করেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব ও এই সংহতি সমাবেশের সভাপতি মুফতি আব্দুল মালিক। কর্মসূচি শেষে সবাই শান্তিপূর্ণভাবে ফেরেন যার যার গন্তব্যে। যোজন যোজন মাইল দূরে থাকলেও অন্তরে ধারণ করেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের চেতনা। পুরো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান যেন পরিণত হয় জনসমুদ্রে, যেখানে উপস্থিত সকলের কণ্ঠে ফুটে ওঠে অসহায় গাজাবাসীর মুক্তির কথা। দোয়া করা হয় তাদের মঙ্গল কামনা করে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে মাজহারুল ইসলাম, নিউজ 24। দলমত নির্বিশেষে সবার কণ্ঠে একই আওয়াজ, ফিলিস্তিনে বন্ধ হোক ইসরায়েলি গণহত্যা। মার্চ ফর গাজা কর্মসূচিতে সমবেত সব বয়সী মানুষ। শনিবার দুপুর গড়াতেই রাজধানীর বিভিন্ন সড়কে নামে মানুষের ঢল। সব জনস্রোত গিয়ে মেশে সোহরাওয়ার্দী উদ্যানে। হাতে হাতে ফিলিস্তিনি পতাকা, শিশু, নারী, তরুণ, যুবক কিংবা বয়োজ্যেষ্ঠ সবার মনে প্রাণে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সহিংসতার বার্তা। শনিবার দুপুর গড়াতেই রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে শুরু হয় জনস্রোত। মিছিলে মিছিলে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে যাত্রায় লাখো মানুষ। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
সরকারি চাকরি করেন রোকেয়া বেগম। গাজায় ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে সন্তানকে নিয়েই কর্মসূচিতে যোগ দেন তিনি। এমন হত্যাকাণ্ড বন্ধ সহ চান সারা বিশ্বে শান্তি শৃঙ্খলা। আমাদের প্যালেস্টাইনের পক্ষ হয়ে আমরা মুসলমানের পক্ষ হয়ে যাচ্ছি। মুসলমানদেরকে যে নির্মমভাবে হত্যা করা হচ্ছে সেজন্য যাচ্ছি। রাজধানীর আশপাশের এলাকা এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকেও অনেকেই এসেছেন মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে। আমরা জানাতে চাই বিশ্ববাসীকে আমরা গাজাবাসীর পক্ষে আছি। আমাদের যাওয়া হইলে যুদ্ধটা বন্ধ হোক এবং যে লোকগুলা অকাতরে জীবন দিচ্ছে এই অকাতরে জীবন যেন কেউ না দেয়। ফিলিস্তিনের জন্য যদি সমাবেশ আসতে হয় তবে গরম লাগে না আমার। অন্য মা বাবার সন্তানেরা শহীদ হয়ে গেছে, সেখানে প্রেরণা দেওয়ার জন্য নিয়ে আসছি যে আমার সন্তানও যদি এই রাস্তায় শহীদ হতে হয় তো আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ। মুসলিম বিশ্বের প্রতি আহ্বান সবাই এক হয়ে কিছু একটা করার এদের বিরুদ্ধে। আমি একজন মুসলমান, আমি ফিলিস্তিনের মুসলমানদের স্বাধীনতা চাই। সরকার এটাকে একটা ব্যবস্থা নিয়েছেন, সরকার ইসরায়েলি পণ্য যেন আমাদের দেশে না ঢুকতে পারে। কর্মসূচি ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানী জুড়ে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। মার্চ ফর গাজা কর্মসূচিতে জোরালো হয়ে এলো মানবতার বার্তা। তীব্র গরমে যখন সবার ওষ্ঠাগত প্রাণ, তখন হাত বাড়িয়ে দেন স্বেচ্ছাসেবকেরা। খাবার পানি নিয়ে সবার পাশে এসে দাঁড়ান তারা। মানচিত্রে দূরত্ব ৮,৮০০ কিলোমিটারের বেশি। মার্চ ফর গাজা কর্মসূচি যেন সেই দূরত্ব মুছে দিল নিমেষেই। ইসরায়েলের ঘৃণিত গণহত্যার প্রতিবাদ আর ফিলিস্তিনিদের প্রতি সংহতির বার্তা নিয়ে রাজধানী ঢাকা যেন হয়ে উঠল এক টুকরো ফিলিস্তিন। বলার মতো কিছুই নেই। এত ছোট ছোট বাচ্চাদের দেখলে মনে হয় আল্লাহ তুমি কোথায় আছো, তুমি নামে আসো আল্লাহ, আমাদেরকে বাঁচাও আল্লাহ, আমার ফিলিস্তিনি ছেলে মেয়ে ভাই বোনদের তুমি বাঁচাও আল্লাহ। গাজায় ইসরায়েলি বর্বরতার বড় শিকার শিশুরা, তাদের আর্তনাতে অশ্রুসিক্ত বিশ্ববাসী। এরকম অনেক অসংখ্য ছোট বাচ্চা ফিলিস্তিনে মারা গেছে, তাদের প্রতি সংহতি জানানো। আমার মেয়ে দেখেন কতটুকু, এর চেয়ে ছোট ছোট বাচ্চাদের কিন্তু হত্যা করা হচ্ছে। এই জন্য আমার মেয়েকেও নিয়ে আসছি, ইনশাল্লাহ আমরাও প্রস্তুত যে জীবন দেওয়ার জন্য। এক মাসও এত শিশু মারা যাচ্ছে না, যেখানে একদিনে এত শিশু মারা যাচ্ছে। আমরা আসলে এর প্রতিবাদ জানাই। এর জন্য আমি আসলে আমার পুরো ফ্যামিলিকে নিয়ে এসেছি এই প্রতিবাদ জানাতে, যাতে গাজা শিশুরা রক্ষা পায়, গাজার মানুষ রক্ষা পায়। পাগলেরও বিবেক নাড়া দিবে। যেভাবে ফিলিস্তিনে ওরা অত্যাচার করতেছে, যেভাবে ধূলিসাৎ করে দিচ্ছে বাড়ি ঘর। চৈত্রের তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ, এমন অবস্থায় সহায়তার হাত বাড়িয়ে দেন স্বেচ্ছাসেবকরা। খাবার আর পানি বিতরণ করেন তারা। আমি একজন মুসলমান হিসাবে আমি যতটুকু পারছি অতটুকু আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিছি। ইমানি জজবাওয়ালা মুসলিম আমরা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। ফিলিস্তিনের মানুষদের নিয়ে মানুষ কতটা আবেগী, মানে এত আক্রান্ত হচ্ছে, এত আক্রমণের শিকার হচ্ছে, মানুষ খুবই ব্যথিত। মার্চ ফর গাজা কর্মসূচিতে ফিলিস্তিনের পতাকা উঠে আসে হাতে হাতে। আল আকসা মসজিদ সম্বলিত ফিতা নিয়েও সংহতির বার্তা ছড়িয়ে দেন সবাই। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের 2 সদস্যর সঙ্গে শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এক বৈঠকে তিনি এ তাগিদ দেন। এতে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন। আলী রিয়াজ ও ডক্টর বদিউল আলম মজুমদার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন। মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জাতীয় ঐকমত্য কমিশনে জানালো জাসদ আম্বিয়ার অনুসারীরা। সংস্কার ইস্যুতে ঐক্য করতে শনিবার কমিশনের সাথে বৈঠকে কথা বলেন দলটির নেতারা। সবাই রাষ্ট্র সংস্কার চান বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। মে মাসের মধ্যে সব রাজনৈতিক দলের সাথে সংলাপ শেষ হবে বলেও জানান তিনি।
সংস্কার প্রশ্নে ঐক্য করতে শনিবার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে জাসদের আম্বিয়া অংশের নেতারা। তারা বলেন, সংবিধানে মুক্তিযুদ্ধ ও 2024-এর গণ অভ্যুত্থানকে সমান গুরুত্ব দেবার চেষ্টার মধ্যে মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাবনা গ্রহণযোগ্য নয়। জাসদের প্রতিনিধিরা জানান, সংবিধানের মূল নীতি পরিবর্তনের পক্ষে তারা নন। সংবিধানে মুক্তিযুদ্ধ 2024-এর গণ অভ্যুত্থানকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টার মধ্যে মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাবনা গ্রহণযোগ্য নয়। 24-এর গণ অভ্যুত্থানের উল্লেখের অবশ্যই ঐতিহাসিক তাৎপর্য রয়েছে, সেই সাথে দীর্ঘ লড়াইয়ের শেষে 1990-এর গণ অভ্যুত্থানও তাৎপর্যপূর্ণ। 90-এর গণ অভ্যুত্থানকেও সংবিধানের মর্যাদার সাথে উল্লেখ করা প্রয়োজন। মুখোমুখি আলোচনার মাধ্যমে ঐক্যমতের পরিসর বাড়ানোর জন্য আপনারা যে উদ্যোগ তাতে সাড়া দিয়ে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কারের পথ ঠিক করতেই রাজনৈতিক দল সহ বিভিন্ন পর্যায়ের নাগরিকের সঙ্গে আলোচনা করছেন তারা। তারই ধারাবাহিকতায় জাসদের সঙ্গে তাদের এই সংলাপ। ইতিমধ্যে আপনারা জানেন বেশ কয়েকটি দলের সঙ্গে আলোচনা হয়েছে এবং আমরা এই আলোচনা অব্যাহত রাখব। আমরা আশা করছি যে প্রাথমিক পর্যায়ে যে আলোচনা, সেই আলোচনা আমরা মে মাসের মাঝামাঝি সময় শেষ করতে পারবো এবং তারপরে পরবর্তী পর্যায়ে পরবর্তী ধাপে আমরা অন্যান্য এবং যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আরো বেশি আলোচনা প্রয়োজন বিভিন্ন বিষয়ে, সেগুলো আমরা করব। শনিবার বিকেলে জাকের পার্টির সাথে আরেকটি সংলাপে বসে ঐকমত্য কমিশন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। একটি মহল ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় ফেরানোর চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। এই জ্যেষ্ঠ বিএনপি নেতা বলেন, একদিকে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের কথা বলা হচ্ছে, অন্যদিকে রাজনৈতিক সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে। ন্যূনতম সংস্কার এবং আওয়ামী অপরাধীদের বিচার নিশ্চিত করে দ্রুত নির্বাচনমুখী হওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি। যারা একদিকে গণতন্ত্রের কথা বলে, একদিকে সুষ্ঠু নির্বাচনের কথা বলে, আরেকদিকে মনে মনে বলে থাকে কিসের নির্বাচন, আগে সংস্কার, আগে গণভোট, আগে স্থানীয় সরকারের নির্বাচন, এসব তালবাহানা করে হাসিনার ফ্যাসিস্টদেরকে আবার ক্ষমতায় রাখার যে অবস্থা সৃষ্টি হচ্ছে, তার এই ইঙ্গিত বহন করছে জনগণ বলা শুরু করেছে। বিএনপি বড় দল, তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি বলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার দুপুরে পঞ্চগড়ে কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাইলে জুলাই আন্দোলনের নেতৃত্বের প্রতি সবার শ্রদ্ধা থাকা উচিত। আন্দোলনের কারণে বাংলাদেশে যে শিক্ষার যে সবকিছু পরিবেশ বা এগুলো নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গিয়েছে, এটা সত্যি যে কিছুটা বিঘ্নিত হয়েছে, কিন্তু আমরা শেষ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গেছে এই কথাটা কোনোদিন বলতে পারি না। দিন শেষে কি এই যে যারা এখন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে কথা বলছে, এই মানুষগুলো কিন্তু আর স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কিনা এটারও নিশ্চয়তা ছিল না। পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুনের ঘটনায় মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনাকে রহস্যজনক উল্লেখ করে পুলিশও আলাদা করে তদন্তে নেমেছে। শনিবার ভোরে নজিরবিহীন এ ঘটনার সাক্ষী হয় চারুকলা। দুর্বৃত্তদের আগুনে শান্তির পায়রার আকৃতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলা নববর্ষ 1432 বরণে চলছে ক্ষণগণনা। রাত দিন পরিশ্রম শেষে আনন্দ শোভাযাত্রার জন্য যখন পুরোটাই প্রস্তুত, চারুকলার প্রাঙ্গণ ঠিক সে মুহূর্তে হামলার শিকার হলো আনন্দ শোভাযাত্রার মূল মোটিভ। শনিবার ভোর 5টার দিকে শোভাযাত্রার সবচেয়ে আকর্ষণীয় মোটিভ ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়িয়ে ছাই করে দেয় দুর্বৃত্তরা, যা নির্মাণ করা হয়েছিল সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনার অবয়বে। এটা ধারণা অবশ্যই যারা এই বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে সরাসরি এই চারুকলার সিনিয়র শিক্ষকরা ছিলেন, তার সাথে বসে চা খেতেন, এরকমের দুই একজন যারা পরামর্শক এখনো চারুকলার ভিতরে আছেন, তারা সরাসরি সম্পৃক্ত। শর্ট সার্কিট রইলে মনে করেন ওই ব্যবস্থা আছে, কারেন্ট গেলে মিটার অফ হয়ে যাব, পাঁচটা থাকে, কিন্তু ওই ধরনের তো হয় না। এখন আমার মনে হচ্ছে এটা পরিকল্পিত, কারণ হচ্ছে এখানে যারা গার্ডরা ছিলেন
তারা কখন নামাজে যাচ্ছেন, বলা হচ্ছে যে তারা নামাজে গিয়েছিলেন তখন যখন এখানে আগুনটা দেওয়া হয়েছে, তারা কখন নামাজে গিয়েছেন তাদের উপর হয়তো বা আগে থেকেই নজরটা রাখা হয়েছিল। ঘটনার পরেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় চারুকলা চত্বরে। গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও নেমে পড়ে তদন্তে। আসেন ডিএমপির পুলিশ কমিশনারও, তবে পরিদর্শন শেষে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। চারদিকে এত সিসি ক্যামেরা থাকার পরও বিষয়টি কেন রহস্যই থেকে যাচ্ছে সে বিষয়টিও এড়িয়ে যান কমিশনার। তবে পুলিশের আরেক কর্মকর্তা কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এইটা একটা মানে অনুমান নির্ভর কথা। কিন্তু এইটা আমরা তদন্ত করে আমরা যদি ওই ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো, আমরা ওইটা যে এখানে লাইটিং আগুনটা লাগাইছে তারা ডিটেক্ট করতে পারলে তার মাস্টার মাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত এইটা ডিটেইল আমরা পরে বলতে পারবো। 2 দিনের মধ্যেই নতুন মোটিফ বানানো সম্ভব বলে জানালেন আয়োজকরা। তারা বলছেন দুর্বৃত্তদের হামলায় থামানো যাবে না পতিত স্বৈরাচারের বিরুদ্ধে জনতার এই ধিক্কার। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনার দোসররাই আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দিয়েছে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, জাতি আজ ঐক্যবদ্ধ, সবার ঐক্য দিয়েই এসব অপকর্মের জবাব দেওয়া হবে। এটা স্পষ্টতই একটা কি বলে জুলাই পরবর্তী সময়ে জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসরদের করা কাজগুলো আমরা মনে করছি। ফ্যাসিবাদের দোসর এই অর্থে বলছি, যারাই চায় না এই ফ্যাসিবাদের মুখাবব র্যালিতে থাকুক, ধরেন নানান রকমের মতামত থাকতে পারে, ক্রিয়েটিভ কমেন্ট, কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। পাহাড়ে শুরু হলো বৈশাখী উৎসব। এ উপলক্ষে হোটেল, মোটেল, বিনোদন কেন্দ্রগুলো সাজানো হয়েছে নতুন রূপে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে নানা উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। রাঙামাটি থেকে ফাতেমা জান্নাত মুমু ও খাগড়াছড়ি থেকে মোহাম্মদ জহুরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ত্রিপুরাদের বৈশ্য, মারমাদের সাংরাই, চাকমাদের বিজু, এই 3 নিয়ে বৈশাখী। বৈশাখীকে ঘিরে পার্বত্যাঞ্চল এখন যেন উৎসবের নগরীতে পরিণত। নদীতে ফুল ভাসিয়ে শুরু হয় বৈশাখীর আনুষ্ঠানিকতা, যা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কাছে ফুল বিজু উৎসব নামে পরিচিত। উৎসবকে ঘিরে নাচে গানে মেতে উঠেছেন পার্বত্যাঞ্চলের 10 ভাষাভাষী 11টি ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী। উৎসব রাঙাতে বসেছে মেলাও। আমরা এটা ধর্মীয়ভাবে পালন করে থাকি ত্রিপুরা সম্প্রদায়রা। তো আমরা 3 দিন ধরে পালন করে থাকি। প্রথম দিন আমাদের হাড়ি বসু, এরপর বিশি মা, এরপর হচ্ছে আমাদের বিশি কাটা। আমরা গঙ্গা মার উদ্দেশ্যে পূজা করি, আমরা ফুল বিসর্জন দিব আজকে। তো আজকের এই দিনটা আমাদের জন্য একটা সুন্দর মোমেন্ট আছে। পাহাড়ে প্রতিদিনই কম বেশি পর্যটকদের আগমন ঘটলেও বৈশাখী ও বাংলা নববর্ষকে ঘিরে পর্যটন বা বিনোদন স্পটগুলোতে পর্যটকদের সমাগম ঘটে বেশি। হোটেল, মোটেল, পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে থাকে পর্যটকদের উপচে পড়া ভিড়। আমরা আশা করছি এই উৎসব উপলক্ষে সামনে অনেক পর্যটক খাগড়াছড়িতে আসবে। আমরা সেভাবে পর্যটনের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করেছি। সংশ্লিষ্টরা বলছেন, মূলত পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে নৃগোষ্ঠীদের এই আয়োজন। এখানে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে উৎসবের শ্বাস রব পড়েছে। তেমনি আজকে আমাদের ত্রিপুরা কমিউনিটির একটি অনুষ্ঠান, যেটাকে ওনারা হাড়ি বৈশু নামে অভিহিত করে থাকে। এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য। আজকের দিনে আমরা গঙ্গা মাকে ফুল ভাসাবো এবং আমরা প্রার্থনা করব পৃথিবীর যত গ্লানি, যত দুঃখ, যত দুর্দশা আছে সবগুলো যাতে মিটিয়ে মুছে যাতে বিলীন করে দেন। শুধু চাকমা, মারমা কিংবা ত্রিপুরা সম্প্রদায় নয়, বাঙালি ছেলে মেয়েদের পদচারণায় এই বৈশাখী উৎসব যেন সম্প্রীতির মিলন মেলা। আর পাহাড়ে এই বৈশাখী আনুষ্ঠানিকতা চলবে অর্ধ মাস ব্যাপী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে না পারলে দেশে কোনো বিনিয়োগ আসবে না, মন্তব্য করেছেন সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক জোট গঠন ও দ্বিপাক্ষিক চুক্তির ওপর জোর দেন ফাহমিদা খাতুন।
দেশি বিনিয়োগ হোক বা বিদেশি বিনিয়োগ, এবং বিনিয়োগের পরিস্থিতি যদি না থাকে তাহলে বিনিয়োগকারীরা কেন তাদের অর্থ এখানে বিনিয়োগ করবেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে দেশের ভিতরে বাইরের পৃথিবীতে যদি কোনো অন্যায় হয় সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা একটা মানুষের মৌলিক অধিকার। যুক্তরাষ্ট্র থেকে তুলা কিনে যুক্তরাষ্ট্রের বাজারেই শুল্কমুক্ত পোশাক রপ্তানির সুযোগ রয়েছে। তবে মুক্ত বাণিজ্য চুক্তি করতে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার রাজধানীর গুলশানে মার্কিন শুল্ক নীতি নিয়ে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় এসব পরামর্শ দেন বক্তারা। অস্ট্রেলিয়া থেকে তুলা ও উল আমদানি করায় বাংলাদেশকে বেশ কয়েক বছর ধরে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দিচ্ছে সিডনি। তাই যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে মার্কিন বাজারও ধরে রাখার সুযোগ রয়েছে বলছেন ব্যবসায়ীরা। আমরা যে 30%, 37% নিয়ে ভয় করছি, এটা কিন্তু আমাদের বেলায় প্রযোজ্য না। আমাদেরকে এখন এটাকে আমাদের কটন ট্রেসেবিলিটিটা এনশিওর করতে হবে। এক্সপোর্টে যদি আমার 20% অফ দি প্রোডাক্ট যদি তার হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে ডিউটি 10%। তো এখানে নিরাশ হওয়ার মতো কিছু নেই। দেশে তৈরিকৃত রপ্তানি পোশাকের মাত্র 10% যায় মার্কিন বাজারে। যুক্তরাষ্ট্রের সাথে অন্যান্য দেশগুলো মুক্ত বাণিজ্য চুক্তিতে সফল হলে বাজার হারাতে পারে বাংলাদেশ। বিকল্প হিসেবে আসিয়ান ও এআরএফ এর সাথে কূটনৈতিক সম্পর্ক বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। অলরেডি আমেরিকান একটা কোম্পানি, কার্গিল বলে একটা কোম্পানি, তারা অ্যাপ্লাই করেছে এবং এনবিআর এটা নিয়ে দ্রুত কাজ করছে। একটা সামনে ভালো ফলাফল পাওয়া যাবে। তারা যেটা করেছে শুধু গুডসের ট্রেড ডেফিসিটটা ক্যালকুলেট করেছে ইন্টারন্যাশনালি, তারা কিন্তু সার্ভিস ট্রেড আনে নাই। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এলডিসি উত্তরণ আরও 3 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দেন আলোচকরা। আমেরিকান ট্যারিফের নেগোসিয়েশনের ওই পার্ট এবং এলডিসি গ্রাজুয়েশনের সাইড যদি আমরা খেয়াল করি, তাহলে দেখা যাবে যে আমরা এলডিসি গ্রাজুয়েশনের সময়ও কিন্তু সবাই কিন্তু আমাদের কাছে একই জিনিস চাবে। বাংলাদেশ ইজ এ ভেরি আনফর্চুনেট নেশন যে আমাদের কোনো এফটিএ বা পিটিএ আমরা কিন্তু ওভাবে করি না, যেগুলি ভিয়েতনাম কিন্তু করেছে। ইউএসএ গভর্নমেন্ট যেভাবে তারা সব আইটেমের উপরে ট্যারিফ ইম্পোজ করেছে, এটা না করে ইফ দে কুড ডিভাইড দিস প্রোডাক্টস ইনটু 3 ক্যাটাগরি: লো টেক প্রোডাক্ট, হাই টেক প্রোডাক্ট অ্যান্ড মিডিয়াম টেক প্রোডাক্ট। লো টেক প্রোডাক্ট আমরা যেটা তৈরি করি, লেদার, প্লাস্টিক, শুজ, এভরিথিং। তো এই প্রোডাক্টের উপরে তারা যদি ট্যারিফ কমিয়ে নিয়ে আসতে পারবে। যুক্তরাষ্ট্র থেকে প্রযুক্তি ও নানা ধরনের সেবা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দিয়ে রেখেছে বাংলাদেশ। ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনায় এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে উপস্থাপনের আহ্বান ব্যবসায়ীদের। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। পারমাণবিক কর্মসূচি নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করল যুক্তরাষ্ট্র ও ইরান। পারস্পরিক সম্মান রক্ষা করে গঠনমূলক আলোচনা হয়েছে, জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে দুপক্ষ। শনিবার ওমানের রাজধানী মাস্কাটে বৈঠকে বসেন দুই দেশের প্রতিনিধিরা। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন দলের নেতৃত্বে ছিলেন দেশটির মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। বৈঠকের আগে আব্বাস আরাকচি বলেন, ইরান একটি ন্যায্য চুক্তি চায়। 2015 সালে বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করেছিল 6 শক্তিধর দেশ। 2018 সালে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে দেন ডোনাল্ড ট্রাম্প। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।